পুরোপুরি প্রকৃতির মাঝে জল বয়ে চলেছে নদী, এতটাই মায়াবী লাগে। এটা কিন্তু ঘোরানোতে ডিউটি ফ্রি শপ। ড্রাগন দেখা যাচ্ছে, এটা কিন্তু উডেন স্ট্রাকচার। এই পাহাড় দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। ভারতবর্ষ থেকে অন্য আর এক দেশে ঠালাটা সাজিয়ে নিয়েছি জঙ্গলের মধ্যে, এইরকম একটা হোমস্টে ভাবা যায়? পাহাড় নদীর পরে এবার গন্তব্য হলো জঙ্গল। অনেকদিন আপনারা দেখছেন পাহাড় ঘুরিয়েছি আপনাদেরকে, মানে আমার সাথে আপনারা ঘুরেছেন, নদী ঘুরেছেন আমার সাথে ডিজিটালি। এবার আপনাদেরকে ঘুরে দেখাবো ডুয়ার্সের জঙ্গল। 26শে জুন 2026 চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর এখান থেকেই আমাদের আজকের ট্রেন 8:30টার সময় আমাদের আজকের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন, সপ্তাহে প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। শিয়ালদা স্টেশনটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে লাইটে চারিদিকটা আলোকিত হয়ে গেছে। ডুয়ার্সের চিলাপাতা ফরেস্ট, নিশ্চয় নাম শুনেছেন, খুব বিখ্যাত চিলাপাতা ফরেস্ট, যেটাকে হাতির রাজ্য বলা হয়। সেই চিলাপাতা ফরেস্টেই আমরা যাচ্ছি। 14 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস সেটা অলরেডি দিয়ে দিল। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের আজকে সিট পড়েছে হচ্ছে S5-এ। এই চলে আসলাম S5-এ। আমরা প্রিমিয়াম তৎকালে আজকে যে টিকিট সেটা কিন্তু কেটেছিলাম, ঠিক আছে। যে কোচটা দিয়েছে একদম পুরো ঝা চকচকে কোচ। সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে যদি আপনাদেরকে বলি, যেরকমটা থাকে মানে সেরকমটাই একদমই নর্মালি যেরকমটা থাকে। আমি প্রথমে তৎকাল কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু তৎকাল আমি পারিনি কাটতে, তো তারপরে প্রিমিয়াম তৎকালই আমাকে কাটতে হয়েছে। 734 টাকা মতো লেগেছে। আপনারা চাইলে মানে এমনি যখন টিকিট অ্যাভেলেবেল থাকবে তখন কাটতে পারেন, এত টাকা দিয়ে কাটার মানে কোনো দরকার নেই। বাকি যে বিষয়গুলো ঠিকমতো কাজ করছে নাকি একটুখানি দেখে নিই। হ্যাঁ, জল পড়ছে কিন্তু এরকম করে লিক করছে, এগুলো একটুখানি ঠিকঠাক রাখতে হয়। বাথরুম বলা যেতে পারে পরিষ্কারই আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখার দায়িত্ব আমাদের। কাঞ্চনকন্যা মানে হচ্ছে সরাসরি সেই আলিপুর দুয়ার যাওয়ার ট্রেন, ঠিক আছে। এবার এই গাড়িটা ছাড়া মানে আমাদেরকে নামতে হচ্ছে হাসিমারাতে। এই গাড়িটা ছাড়া আর একটা গাড়িও আছে, সেটা হচ্ছে সাঁতরাগাছি থেকে, কিন্তু সেটা আবার সাঁতরাগাছি যেতে হবে। সাঁতরাগাছি থেকে সন্ধ্যা 6টার সময় ছাড়ে, এটা 8:30টার সময় ছাড়ে শিয়ালদা থেকে। 8:33 নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে, ট্রেনটা যেহেতু লেটেও ঢুকেছে আমি দেখলাম, 3 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল তার নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে হাসিমারার দূরত্ব হচ্ছে 713 কিলোমিটার। মানে আমরা বুঝতে পারছেন মানে কতটা দূরে যেতে চলেছি, 713 কিলোমিটার। এই যে আমরা তিনজনে এখানে ক্লান্ত হয়ে, ক্লান্ত সবাই, প্রচুর ক্লান্ত। ক্লান্ত কেন? নতুন ট্রিপ যখন হয় মানুষের ট্রিপ মানে ক্লান্তও থাকে আবার আনন্দও থাকে, সবটাই থাকে। লেকিন এক সেকেন্ড, প্রচুর ক্লান্ত। झूठ बोलो, बार बार झूठ बोलो। হেভি মজা লাগছে, সারা রাত ট্রেন জার্নি করব। এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার। ও নিয়ে এসছে এদিকে চিকেন, আর নিয়ে এসছে রুটি। আমি কি নিয়ে এসছি কোথায়, এই ঘুগনি। এই গেমে আজকে রাতটা কাটিয়ে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুললাম আর পৌঁছে গেলাম বাগডোগরাতে। কালকে ঘুমটা মোটামুটি ভালো হয়েছিল, মাঝে মাঝে মানে ঘুম ভেঙে যাচ্ছিল। আমার খুব একটা যে ভালো ঘুম হয় সেটাও না। আরে কেনা কে চাতে হো। আর আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে খুব ফেমাস বিখ্যাত স্টেশন বাগডোগরা। বাগডোগরা কিন্তু বিমানবন্দরও রয়েছে, তোমরা কেউ প্লেনে আসতে চাইলেও আসতে পারো। স্টেশনটা কিন্তু বেশ অনেকটাই বড়। স্টেশনের আশেপাশে যে টোটোগুলো রয়েছে, এখান থেকে আপনার গন্তব্য যেগুলো আছে সেখানে আপনি পৌঁছে যেতে পারেন এখান থেকে। ঢুকে গেল পরবর্তী স্টেশন শিলিগুড়ি জংশন। এটাও গুরুত্বপূর্ণ স্টেশন, আমরা সবাই জানি শিলিগুড়ি কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট স্টেশন। মানে এই দিকের লাইনে যারা ট্রেন ধরে তারা কিন্তু অনেকেই, মানে অনেক প্যাসেঞ্জারই কিন্তু এই শিলিগুড়িতে নামবে। এই পাশে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর আপনারা যারা এ পাশে মানে এই দিকটাতে এসেছেন তারা অনেকেই শিলিগুড়ি জংশনে এসেছেন। শিলিগুড়ি জংশনের ঠিক পাশেই কিন্তু তেনজিং নরগে বাস স্ট্যান্ড। আর বন্ধুরা, শিলিগুড়ি ছাড়ার পরে এই যে ট্রেন জার্নিটা, সেটা কিন্তু বলা যেতে পারে একটা ফাইনেস্ট ট্রেন জার্নি। এরকম দুই পাশে চা বাগান, ঠিক আছে, ওই পাশেও যেরকমটা রয়েছে চা বাগান, ওই পাশেও রয়েছে চা বাগান। হ্যাঁ, ট্রেন থেকে এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছাবো আমাদের চিলাপাতা ফরেস্টে। যত ট্রেনটা এগাচ্ছে তত কিন্তু এরকম সুন্দর সুন্দর মনোরম
দৃশ্য, মনোরম প্রকৃতি, সেটা আমাদের সামনে ধরা পড়ছে। এই জায়গাটা দেখো কি সুন্দর, একটা মানে মানে ম্যাপের মতো, মানচিত্রের মতো হয়ে আছে। দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে। ওপাশে চা তোলা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু গাড়িও এখানে রয়েছে, মানে তুলে তারপর নিয়ে যাওয়া হচ্ছে, মানে পরপর প্রসেস হতে থাকে। ট্রেনটা এরকম কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা দিক থেকে আরেকটা দিকে যাচ্ছে। দেখুন কি অপূর্ব লাগছে। হ্যাঁ, ওপাশে দেখা যাচ্ছে এই যে পাহাড়, কতটুকু বোঝাতে পারছি, একটা স্টেশন পার করছে, গুলমা স্টেশনটার নাম, ঠিক আছে। ওই যে দেখুন পাহাড়, একটু ফগি আছে ওই জায়গাটাতে। ওই দেখো আর একটা নদী, ছোট্ট নদী বয়ে যাচ্ছে। ও কি সুন্দর জায়গাটা। এবার দেখো পাহাড়ও দেখা যাচ্ছে, জঙ্গলও দেখা যাচ্ছে, ঠিক আছে। ও আমরা পৌঁছে গেলাম সেবক। এই দেখো সেবক, বেশ বড় অনেকটাই রেলওয়ে স্টেশনটা। পার হয়ে গেলাম সেবক রেলওয়ে স্টেশন। এই দেখুন নদী, দেখুন সেবক নদী, দেখুন ও কি ভিউ মাইরি, ফাটাফাটি ভিউ, ফাটাফাটি। ওই দেখুন ব্রিজ, সেবক ব্রিজ। আমরা যখন নর্থ বেঙ্গল যাই তখন কিন্তু এই ব্রিজটা আমরা দেখতে পাই। এই জায়গাটা দেখুন, একটা রোমাঞ্চকর জায়গা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ময়ূর দেখা গেল না, কাকের মতো ময়ূর দেখা যায় এখানে, প্রচুর ময়ূর দেখা যায়। ওই দেখুন একটা ময়ূর, ওই দেখুন, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে এখান থেকে। টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু। হ্যাঁ, কতটুকু আপনি বুঝতে পারছেন, এইরকম টানেল। এই দেখুন এটার মধ্যে দিয়ে আমরা পাস করলাম। এবারে স্পষ্ট কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি, মানে বিস্তৃত অংশ জুড়ে টোটাল এই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। পাস করছি বাগরাকোট স্টেশন। এই যে এলাকাটা, এটার নাম হচ্ছে ওদলাবাড়ি। তারপরে কিন্তু একটা নদী পাস করছি আমরা, এই ওদলাবাড়ির এখান থেকে নদী পাস করছি। আর রাইট নাও ওদলাবাড়ি স্টেশন ক্রস করলাম আমরা। আপনাদেরকে ওদলাবাড়ির পুরো জায়গাটা দেখালাম একটু আগে। স্টেশন থেকেই দেখা যাচ্ছে একটা সুন্দর মন্দির, আমি জানি না কিসের মন্দির, জগন্নাথ দেবের মন্দির নাকি আমি জানি না। খুব সুন্দর মন্দিরটা, এই ওদলাবাড়ি স্টেশনের একদম কাছেই এই মন্দিরটি। আমাদের পরবর্তী স্টেশন আসলো নিউ মাল জংশন। পশ্চিমবঙ্গের রাজনীতি হোক বা ট্রেনে বসে খাওয়া হোক, সব ক্ষেত্রেই কি থাকা চাই? ঝালমুড়ি থাকা চাই। তো এই যে ঝালমুড়ি দাদা উঠে গেছে। কেমন ঝালমুড়ির টেস্টটা কেমন? হেভি টেস্ট। দাম কত? 20 টাকা। আমি তো কেন 20 টাকা, তো ঠিকই আছে, 20 টাকাই হয়। এই আমরা আসলাম বানারহাট। মাদারিহাট স্টেশনটা মানে ক্রস করলেই এই যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু জলদাপাড়া ফরেস্ট। আমি এর আগে জলদাপাড়াতে এসেছি, যেখানে এক সিংহ গন্ডার বিখ্যাত, মানে এখানে দেখতে পাওয়া যায় জলদাপাড়া ফরেস্টে। যদিও ফরেস্ট এরিয়া এখান থেকে দেখাটা খুব মুশকিল, তার কারণ ওরা এই পাশটা আসে না, মানে এই আওয়াজগুলো শুনে আর কি, মানুষের আওয়াজ শুনে। তো এই টোটাল এরিয়া, টোটাল বিস্তীর্ণ যে জঙ্গলটা, এটাই জলদাপাড়া ফরেস্ট। এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এটা কিন্তু তোরসা রিভার, তিস্তা তোরসা রিভার। এই পাশে দেখুন, এই চলে আসলাম আমরা আমাদের স্টেশন হাসিমারাতে। এবার এখান থেকে আমরা আমাদের চিলাপাতা ফরেস্টের যেই হোমস্টে বা রিসর্ট, সেখানে যাব। এই হলো হাসিমারা স্টেশনটা। স্টেশন থেকে আমাদের যে রিসর্টের যে মানে ইয়েটা, মানে গাড়ি, সে গাড়ি চলে আসলো। সেই গাড়ি আমাদেরকে পৌঁছে দেবে আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এখান থেকে আলিপুরদুয়ার 40 আর জয়গাঁও হচ্ছে 18 কিলোমিটার। এদিকে হচ্ছে রাস্তা কিন্তু অসাধারণ। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তা টোটাল চলে যাচ্ছে গুয়াহাটির দিকে। NH 31, পাশে জঙ্গল, তার মাঝখান থেকে এই জাতীয় সড়কের রাস্তা, এক অদ্ভুত অনুভূতি। এই চিলাপাতা জঙ্গল কিন্তু মানে জলদাপাড়া ফরেস্টেরই একটা পার্ট, যেহেতু তো জঙ্গলের একটা রাস্তা রয়েছে, সেটা এখন বন্ধ রয়েছে, তার জন্য আমাদেরকে এই জাতীয় সড়ক দিয়ে যেতে হচ্ছে। আমরা কিন্তু এখানে আমরা চলে এসেছি, দেখো দেখতে পাচ্ছ জঙ্গল বুক হোমস্টে। তো আমরা এইখানেই
এবার ঢুকবো, এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিতেই ঢুকবো। আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগলো এই জঙ্গল বুক হোমস্টেতে আসতে। এই ভিতরে ঢোকার যে রাস্তাটা, এখানেও কিন্তু পুরোপুরি চারিদিকে গাছ আর গাছ, মানে প্রকৃতির মধ্যেই তুমি থাকতে পারবে একদম জঙ্গলের মধ্যে। এইরকম একটা হোমস্টে ভাবা যায়? তুমি জঙ্গলের মধ্যে বন্য প্রাণীকে দেখতে পাবে, বন্য প্রাণীদের সাথে এই যে স্বাদ নেওয়া, সেটা কিন্তু আলাদা। পিছনে একটা নদী বয়ে চলেছে, এই নদী এরকমটা বয়ে চলেছে, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এটা কিন্তু মানে জঙ্গলের পার্ট, যেহেতু মানে তার মধ্যেই তুমি থাকতে পাচ্ছ হোমস্টে বা রিসর্টের মধ্যে। তো হাতি, বাইসন এরা এখানে ঘুরে বেড়ায় পুরোপুরি রাত্রের বেলা এরিয়াতে। এই টোটালে আমরা যেখান থেকে যাচ্ছি এখান থেকেই ওরা কিন্তু বিচরণ করে। দেখো এই জায়গাটা ফলো করো, এই দেখো এখানে জঙ্গলের বেড়া রয়েছে, এই দেখো এইখান থেকে কিন্তু পাস করতে বারণ করা হচ্ছে। এই দিক দিয়ে কিন্তু পুরোপুরি ইলেকট্রিকের তার দেওয়া রয়েছে টোটাল, এটা কিন্তু ইলেকট্রিক, হ্যাঁ ইলেকট্রিক্যাল ফেন্স। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের রিসর্টে, জঙ্গল বুক হোমস্টে। এবার আপনাদেরকে একটুখানি ভালো করে দেখাই, ঠিক আছে? আমাদের গাড়িওয়ালা দাদা গাড়ি ছেড়ে দিয়ে তারপর কিন্তু চলে গেলেন তার নিজস্ব কাজে। এই হলো আমাদের জঙ্গল বুক হোমস্টের একদম এন্ট্রি করলাম আমি। এন্ট্রি করার পরে আমি দেখাই আপনাদেরকে। এই এখানে কিন্তু একটা এরকম মানে এই আমাদের থাকার জায়গা হচ্ছে এটা, আর এখানে কিন্তু আরও একটি থাকার জায়গা রয়েছে। এই হলো টোটাল মানে প্রপার্টির জায়গাটা। এটা কিন্তু উডেন স্ট্রাকচারের ওপর বানানো, হ্যাঁ মানে হ্যাঁ এই নিচের অংশগুলোতে মানে সিমেন্ট দিয়ে তৈরি করা একদম পোক্তভাবে, কিন্তু ওপরের এই পার্টগুলো উডেন দিয়ে তৈরি করা, তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু নামটা লেখা রয়েছে জঙ্গল বুক চিলাপাতা, এ ফরেস্ট হোমস্টে হোয়ার সাইলেন্স স্পিক্স, এই নাম্বার রয়েছে এখানে। এই ঘন জঙ্গলের মধ্যে এখানে কিন্তু ফেন্সিং করা রয়েছে, আপনাদেরকে দেখালাম আসার সময়টাতে আমি। ঘন জঙ্গলের মধ্যে এই রকম একটা হোমস্টেতে থাকার যে মানে আলাদাই একটা অভিজ্ঞতা, সেটাই আমরা নিতে চলেছি। পুরোপুরি প্রকৃতির মাঝে থাকার অভিজ্ঞতা। এ পাশ থেকে যখন তখনই যে কোনো বন্য প্রাণী তারা আসতে পারেন, তাই জন্যই সেই মানে ফেন্সিংগুলো করে দেওয়া রয়েছে। এই পাশে একটা গাছ রয়েছে, বিরাট বড় গাছ রয়েছে, গুড়িটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি ওপাশে যেতে পারছি না, জল আছে এইখানটাতে, ঠিক আছে? বিরাট বড় গাছ রয়েছে এখানটাতে। তো এই পাশে মানে যতটুকু আমার চোখ যায় পুরোটাই জঙ্গল আর জঙ্গল। একটু পরে স্নান টান করে আমরা ওই দিকটাতে যাব, ইচ্ছে রয়েছে। অ্যাকচুয়ালি যারা জঙ্গল ভালোবাসে তারা তো আসবেনই, সাথে সাথে যারা মনে করুন একটুখানি অফবিট ভালোবাসে, যারা একটুখানি নিরিবিলিতে থাকতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু সেরা ঠিকানা এই জঙ্গল বুক হোমস্টে। নিচের তলাতেও আছে, ওপর তলাতেও ওঠা যায়। এখানে এরকম কাঠের সিঁড়ি রয়েছে, সে কাঠের সিঁড়ি করে ওপরে ওঠা যায়। চলুন আপনাদেরকে এই কাঠের সিঁড়ি থেকে আমি একটুখানি ওপরে গিয়ে একটু দেখাই চারদিকটা। এরকম একটা জায়গায় উঠে পড়লাম আমি। এখান থেকে মানে জঙ্গলের কিছুটা পার্ট এরকমটা দেখা যাচ্ছে, এ পাশটাও এরকম জঙ্গল। এই রাস্তা দিয়ে আমরা আসলাম এখন, ঠিক আছে? এই পাশ থেকে উঠে গেলে বাকি যে দুটো আরও ঘর রয়েছে, মানে একদম মানে আলাদাই অনুভূতি কিন্তু এই কাঠের সিঁড়ি দিয়ে উঠতে গেলে। এই যে দুটো ঘর রয়েছে এখানে, দুটো ঘরে দুটো নাম, একটা হচ্ছে শের খান আর একটা হচ্ছে বাঘিরা। এবার চলুন আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমে আমরা একটুখানি, আমরা এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা এসি রুম, ঠিক আছে? একটা বিগ সাইজ বেড রয়েছে, যে বেডে 3 জন একেবারে সাফিসিয়েন্ট বলা যেতে পারে। একটা এরকম ছোট্ট টি টেবিল রয়েছে, যেটা পুরোপুরি ব্যাম্বু অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি। প্রকৃতি এখানেও আপনি ছোঁয়া পাবেন। একটা মিরর রয়েছে, মিররের এই সাইডটাও পুরোপুরি এই কাঠের। একটা ওয়ার্ড্রপ রয়েছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য, যেখানে কিন্তু আপনাকে মানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হচ্ছে, সমস্ত রকম ব্ল্যাঙ্কেটগুলো এখানে রয়েছে। এই হলো টোটাল ঘরটা। আমি একটা সাইড থেকে দেখাচ্ছি, আমাদের সমস্ত মানে জিনিসপত্রগুলো, লাগেজগুলো আমরা একটা সাইডে রেখেছি। এদিকে দুটো জানলা রয়েছে, যদি আমি এখান থেকে দেখাই, এই জানলা সরিয়ে দিলে আপনি বাইরের যে দৃশ্য সেটা তো দেখতে পাবেনই, আর এপাশের যে জানলাটা সেটা যদি আমি সরিয়ে দিই তাহলে এরকম বাইরের দৃশ্য দেখা যাবে। একটা সাইড থেকে যদি দেখাই পুরো অংশটা দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে বাথরুমটা কেমন দাদা, অনেকেই প্রশ্ন করে থাকেন। এই হচ্ছে ঝা তকতকে বাথরুম, যেখানে গিজার থেকে শুরু করে সবটাই অ্যাভেলেবেল। এবার আপনাকে ট্যারিফটা একটুখানি বলে দিই। আপনি যদি সিজনে আসেন, সিজন চলে হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে 15 জুনের মধ্যে, মানে এই এসি রুমে যদি আপনি ট্যারিফ বলেন তাহলে হচ্ছে 1700 টাকা জন প্রতি, আর নন এসি রুমের ট্যারিফ হচ্ছে 1500 টাকা জন প্রতি। অবশ্যই দুটো ক্ষেত্রে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর হচ্ছে ডিনার
এই চারটেই প্রোভাইড করা হয়। আর আপনি যদি অফ সিজনে আসেন, যেটা চলে হচ্ছে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি, তার এসি রুমের ট্যারিফ হচ্ছে 1500 টাকা, এটা যেরকম এসি রুম রয়েছে, আর নন এসি রুমের ট্যারিফ হচ্ছে 1300 টাকা জন প্রতি। সমস্ত ক্ষেত্রেই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার সেটা প্রোভাইড করা হয়। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে গ্রুপ ট্যুরের ব্যবস্থাও রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। স্নান হয়ে গেছে, আর স্নান হওয়ার সাথে সাথেই আমাদের লাঞ্চ টেবিলও রেডি হয়ে গেছে। এখানে সিস্টেমটা যেটা, সেটা হচ্ছে আমাদের রুমের একদম পাশেই এরকম এই ব্যালকনি এরিয়া রয়েছে একটা, ব্যালকনি এরিয়াতেই তোমার টেবিল, সেই টেবিলের মধ্যেই খাবারের যে অ্যারেঞ্জমেন্ট সেটা, মানে তুমি প্রকৃতির মধ্যে থেকেই এই আহার করতে পারবে। কি কি রয়েছে? ভাত রয়েছে, একদম সবকটাই কিন্তু এরকম মানে নির্দিষ্ট যে পাত্র, সে পাত্রতে দেওয়া হয়েছে। আচ্ছা, ভাত রয়েছে, এখানে রয়েছে গরম গরম ডাল। আচ্ছা, ডালের সাথে এখানে রয়েছে হচ্ছে একটা তরকারি, ঠিক আছে। ডালের সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে মাছ। এই হলো টোটাল আজকের খাবার। আচ্ছা, আর একটা জিনিস সেটা আপনাদের বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে সালাড রয়েছে। দেখুন থালাটা সাজিয়ে নিয়েছি, শুধুমাত্র মাছটা নেই এখানে। যাই হোক, এবার খেয়ে দেখি কেমনটা হয়েছে। আপনাদের যদি টেস্টের কথা বলি, এরকম জঙ্গলের মধ্যে একটা পুরো রিমোট এরিয়ার মধ্যে এখানে এরকম দারুণ বাড়ির মতো খাবার দাবার হেভি লাগবে। কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে এখন একটুখানি বেরোলাম চারদিকটা একটুখানি হাঁটতে। এই ধরনের এরিয়ায় কি হয়, মানে পুরোপুরি তো নিরিবিলি ব্যাপারটা, নিস্তব্ধ। তুমি মানে এই জঙ্গলের মধ্যে আর সেরকমভাবে কাউকে যেরকমটা পাবে না, একদম রিমোট এরিয়া বলা যেতে পারে। এই হলো আমাদের হোমস্টে, মানে এই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, জঙ্গল বুক হোমস্টে চিলাপাতার। আর তার ঠিক সামনে ঢোকার মুহূর্তে এই জায়গাটা, যেখানটা আমি দেখিয়েছিলাম মানে আসার সময়, ইলেকট্রিক্যাল ফেন্স যেটা দেওয়া রয়েছে, যাতে বন্য প্রাণী এর বাইরে এপাশটা না আসতে পারে, তার জন্য এই ফেন্সটা দেওয়া। এটা কিন্তু পুরোপুরি লাইনটা চালু রয়েছে, মানে এই অংশটা টোটালটা এইভাবে দিয়ে রাখা রয়েছে। এই যে রাস্তা, এই রাস্তা চলে গেছে পুরোপুরি জঙ্গলের দিকে। পাখিদের ডাক আমি শুনতে পাচ্ছি একদম ঘরে ফেরার সময়টাতে, ঠিক এখনটা মানে সন্ধে হবে তার ঠিক আগের মুহূর্তটা। দেখো এই গাছটাও কিন্তু অনেকটা বড় একটা গাছ। এই রাস্তাটা চলে গেছে জঙ্গলের দিকে। এটা একটুখানি আমরা যাচ্ছি, দেখি, কারণ আর সেভাবে তো কিছু জানা নেই এখানে কি রয়েছে। তো এই রাস্তা দিয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে দেখা যাক। তবে বেশি দূর যাওয়া যাবে না, তার কারণ সন্ধে নেমে আসছে। আমরা হোমস্টে থেকে একটুখানি দূরে এসেছি, এখানে একটা এরকম বিশাল বড় ফিল্ড আছে। এখানকার মানুষেরা বলছে যে এই জায়গাতে নাকি হাতি বা মানে বাইসন তারা কিন্তু রাতের দিকে চলে আসে। একটা জিনিস আমি ফলো করলাম, এই যে এরা গ্রামবাসীরা এখানে রয়েছে, এখানে প্রত্যেকটা বাড়িতে আমি দেখলাম যে শুয়োর পোষা হয়। মানে এই এরিয়াতে শুয়োরটা খুব মানে পপুলার। এখানে শুয়োর পোষা হয় বা শুয়োরের মাংস বিক্রি টিক্রিও হয়। আমাদের কলকাতাতে যে হয় না সেটা না, ওখানেও পর্কের মাংস বিক্রি হয়, কিন্তু এখানের যে শুয়োরটা সেটা নাকি যেহেতু চাষ করা হয় নাকি খুব ভালো, মানে শুনলাম, এই ব্যাপারটা শুনলাম আর কি, হোমস্টের দাদারাও বলছিল। এদিকের এই রাস্তাও চলে গেছে পুরোপুরি জঙ্গলের দিকে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই জঙ্গল সাফারি সেটা কিন্তু এখন 3 মাসের জন্য বন্ধ রয়েছে। 3 মাস পরে সাফারি খুলবে, তখন কিন্তু আপনারা যখন আসবেন এই জঙ্গল সাফারি করতে পারবেন।
হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় আমি চলে আসলাম, আমি নিচে নামছি। ওই সামনে দেখা যাচ্ছে একটা নদী। এই নদীর নামটা কি? মান্ডারি, ভান্ডারি। আচ্ছা, ওরা এখানে রয়েছে, ওরা বললো ভান্ডারি নদী। তো খুব বেশি যে বড় সেটাও না নদীটা, বাট আমি একটুখানি মানে আলো পড়ে যাওয়ার আগে একটু নদীর কাছটাতে যাই, গিয়ে একটু দেখি। বললো এখানে মানে ওরাও বললো যে এখানে কিন্তু বাইসনও চলে আসে জল খেতে। ঠিক আছে, যেহেতু রাতের বেলা মানে এই অঞ্চল টোটালটাই ওদের অধীনে থাকে। দেখো নদীর জল কিন্তু বয়ে চলেছে, বাহ ভালো লাগছে দেখতে। হ্যাঁ মানে আলোটা একটু পরেই নিভে যাবে, তার আগে এই যে নদীর জলটা, আমি কালকে সকালেও আর একবার আসার চেষ্টা করবো এইখানটাতে। ঠিক আছে, জল বয়ে চলেছে নদীটার। আর তার সামনে এরকম একটা ফিল্ড, একটা মাঠ, ঠিক আছে, মাঠ মতো রয়েছে, ওদিকে গরু চড়ছে। ঠিক আছে, ওপাশের সাইডটাও কিন্তু ঘন অরণ্য, একদম ঘন জঙ্গল। এই নদী ওপাশে চলে গেছে, আরও এদিক থেকে গিয়ে এই পাশটাতে চলে গেছে। বাইরেটা ঘুরে আমরা চলে আসলাম আবারও আমাদের হোমস্টেতে। দেখো সন্ধেবেলা এতটাই মায়াবী লাগে কিন্তু এই জঙ্গল বুক হোমস্টে। ঠিক আছে, যদিও জঙ্গলের মানে এখন আর কিছু সেরকমভাবে দেখা যাবে না, কিন্তু এই টোটাল যে আলোটা কিন্তু একদম পুরো সুন্দরভাবে সেজে উঠেছে জঙ্গল বুক হোমস্টে। এই লাইটগুলোর জন্য আর বেশি ভালো লাগছে। আমার এই হোমস্টে সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এই যে মানে সামনের যে বারান্দাটা, এই বারান্দার জায়গাটাতে বসে কিছু স্ন্যাক্স আইটেম, তুমি চা বা পকোড়া কিছু খেতে পারবে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরে আমরা চলে এসেছি। মানে এই রুম সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এখানে তোমার ভেজ পকোড়া রয়েছে, ওই পেঁয়াজি, ঠিক আছে, অনিয়ন পকোড়া বলা চলে। সাথে সাথে তোমার সসও দিয়েছে, আর সাথে সাথে চা। চাটা হেভি হয়েছে, হেভি। এরকম বৃষ্টি ওয়েদারে জঙ্গলের মধ্যে মনে করো তুমি চা খাচ্ছ, আর হাতি এসে ডাকছে এই জায়গাটা থেকে, আর ও আবার খুলে দিল জানলাটা, হাতি কিন্তু চলে আসবে। চলে এসছে রাতের খাবার। এই মুহূর্তে ঘড়ির কাটার সময় হচ্ছে 10:15। রাতে যেটা রয়েছে খাবারে সেটা হচ্ছে ভাত, সাদা ভাত, ডাল রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, বাঁধাকপির একটা তরকারি রয়েছে, আর রয়েছে হচ্ছে এখানে চিকেন। তো আর সাথে সাথে রয়েছে হচ্ছে স্যালাড। আমি দুপুরবেলাতেও খেলাম, রাতেরবেলাতেও খাচ্ছি। সব কটা খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ। এখানে রান্নাটা খুব ঘরোয়াভাবে করা হয়, চিকেনটা খুব সুন্দর খেতে। বাইরের লাইট সব বন্ধ হয়ে গেছে, এই যে ওরা কিন্তু এখানে বসে রয়েছে, পাহারা দিচ্ছে সব একদম ঘরের সামনে। যাই হোক, হালকা মানে বিদ্যুৎ চমকাচ্ছে আমি দেখতে পাচ্ছি, হালকা হালকা। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল, তার কারণ এখন আমরা ঘুমাবো। টাটা। আর সকালটা শুরু হলো এই বৃষ্টি মুখর সকাল দিয়ে, তার কারণ কালকে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। দেখেছো, জলও জমে গেছে হালকা হালকা এখানে। তো যাই হোক, গরম গরম চা এরকম বৃষ্টির ওয়েদারে, মানে সামনে জঙ্গল দেখা যাচ্ছে এরকম বৃষ্টির ওয়েদারে, সত্যি জঙ্গল বুকে থেকে মজা তো এটাতেই। এখানে অ্যাকচুয়ালি মানে সিজনেও তুমি আসতে পারো, নন সিজনেও আসতে পারো। একটুখানি নিরিবিলিতে সময় কাটানোর জন্য কিন্তু বেশ ভালো জায়গা এই চিলাপাতা ফরেস্টের জঙ্গল বুক হোমস্টে। আর চা খাওয়ার পরপরই হাতে চলে আসলো এগ ম্যাগি। ওফ, পাহাড়ে গিয়ে তো ম্যাগি খাই, এবার এই জঙ্গলে ম্যাগি খাবো। ব্রেকফাস্ট করে স্নান করে আমরা রেডি হয়ে গেছি, আর এখন এখান থেকে রওনা দেব
আরেকটা জায়গার উদ্দেশ্যে। আপনারা যদি আসেন অবশ্যই যখন জঙ্গল সাফারি হবে তখন তো সেটা করবেন, এখন তো সেটা সম্ভব হচ্ছে না কেননা এই সময়টাতে বন্ধ থাকে। বাকি আরও অনেকগুলো জায়গা ঘোরা যায়। সাসপেন্সটা ধীরে ধীরে গাড়িতে উঠে বলছি। বৃষ্টি কিন্তু এখনও পড়ে যাচ্ছে। আমরা এই গাড়িতেই আমাদের নেক্সট যে ডেস্টিনেশন, মানে এখান থেকে আপনারা ঘুরতে পারেন, সেখানে রওনা দিচ্ছি। ঠিক আছে, তো বৃষ্টি এখনও না, জায়গাটা এখনও বলা হয়নি। আমি বলছি গাড়িতে উঠে, হ্যাঁ গাড়িতে উঠে বলবো বলেছি, এখনও কিন্তু বলিনি আমি। আমরা কিন্তু খুব এক্সাইটেড, বলতে গেলে আমাদের লাইফের প্রথম হতে চলেছে। ব্যাস ঠিক আছে ঠিক আছে, সাসপেন্সটা থাক বজায়। সকাল সকাল এই বৃষ্টি মগ্ন ওয়েদার, চারিদিকটাতেই একদম পুরো জল জমেও গেছে কিছুটা। এদিকটাতে পুরোপুরি এই জঙ্গলের এরিয়াটা, তার মধ্যে দিয়েই আমাদের গাড়ি ছুটে চলেছে। আর রাহা নেই যাতা, আমি তো হিন্দি খুব একটা পারি না। কোথায় যাচ্ছি গাইজ? ভুটান। তো আমরা এখান থেকে যাচ্ছি ভুটান, তার কারণ হচ্ছে ভুটান সীমান্তবর্তী এরিয়া, সেটা কিন্তু একদমই পাশেই, তা সেটার জন্যই আমরা যাচ্ছি। আপনাদের করে দেখাই আশেপাশের পরিবেশটা কতটা মনোরম, কতটা সুন্দর। দেখুন, আমরা এসেছিলাম চিলাপাতার ফরেস্ট দেখতে, চিলাপাতা ফরেস্টও দেখেছি, সাথে সাথে এই যে অপরূপ সুন্দর বিউটি, গাড়ির মধ্যে থেকেও দেখাই আপনাদেরকে। এটা জাতীয় সড়ক, এই জাতীয় সড়কের ওপর থেকেই আমার পিছন দিকে হচ্ছে আসাম গুয়াহাটি, আর আমার সামনের দিকে আমরা যে এগাচ্ছি সেটা হচ্ছে ভুটান। তো ভুটানের সেই সীমান্ত এলাকা, সেখানেই আমরা যাচ্ছি। আপনারাও চাইলে চিলাপাতা ফরেস্টে এসে বেশ কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তো ঘুরতে পারেন। তার মধ্যে এই জায়গাটা অন্যতম একটি জায়গা। যেতে যেতে এই সুন্দর প্রকৃতি আপনারা অনুভব করতে পারবেন। মানে দুই সাইডেই, এইদিকে যেরকম বসতি রয়েছে খানিকটা, আর এই পাশে এরকম জঙ্গল এরিয়া রয়েছে। জঙ্গল এরিয়া যেহেতু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, কি কি জায়গা আপনারা দেখবেন একটুখানি বলে দিই আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে চিলাপাতা ফরেস্ট, যেটা এই মুহূর্তে বন্ধ আছে। জঙ্গল সাফারি আপনারা করতে পারেন, বন্যপ্রাণী দর্শন করতে পারেন। নল রাজার গড়, এটি হলো প্রাচীন ঐতিহাসিক দুর্গের ধ্বংসাবশেষ, সেটি আপনারা দর্শন করতে পারেন। এইগুলো না এখন বন্ধ রয়েছে, মানে আমরা এই যে টাইমটাতে এসি অফ সিজনে, আপনারা অফ সিজনে আসলে এই আমাদের মতো থেকে তারপরে একটুখানি আশেপাশটা ঘুরতেও পারেন। জলদাপাড়া জাতীয় উদ্যান, এখানে আমি গেছিলাম আগে, একশৃঙ্গ গন্ডারের জন্য যেটা বিখ্যাত। বক্সা টাইগার রিজার্ভ, যেটা প্রকৃতি ও ট্রেকিং প্রেমীদের জন্য স্বর্গ বলা চলে। রাজা ভাত খাওয়া নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার ও প্রজাপতি উদ্যান। জয়ন্তী, আমরা ভূগোলে পড়েছি মনে আছে তো, জয়ন্তী পাহাড়, সে জয়ন্তী পাহাড় আর নদীর যে অপূর্ব মিলনস্থল, সেটা আমরা দেখতে পারি। কোচবিহার রাজবাড়ি, আজ হচ্ছে রবিবার, আমরা কোচবিহার রাজবাড়ি ভাবছিলাম দেখবো, কিন্তু আজ বন্ধ থাকে কোচবিহার রাজবাড়ি, যেটা ঐতিহাসিক একটি রাজপ্রাসাদ। আর হলো ভুটান সীমান্ত ফুন্টশোলিং, ঠিক আছে, যেটা নামটা জনপ্রিয়, এটাও একটা জনপ্রিয় স্থান যেটাতে আমরা যাচ্ছি। আমরা যে হোমস্টে রয়েছি অর্থাৎ জঙ্গল বুক হোমস্টে, সেই হোমস্টেতে আপনারা তো আসতেই পারেন, যেটা হাসিমারা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। হাসিমারা থেকে আপনি আসতে পারেন, আলিপুরদুয়ার থেকে আসতে পারেন প্রায় 30 কিলোমিটার, এনজিপি থেকে অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে হচ্ছে 150 কিলোমিটার মতো। যদি আপনি প্লেনে আসেন তাহলে সেক্ষেত্রে বাগডোগরা বিমানবন্দর, সেখান থেকে প্রায় 165 কিলোমিটার আমাদের হোমস্টে। আর আপনি যদি সড়ক পথে আসতে চান তাহলে হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে হাসিমারা, সমস্ত জায়গা থেকে কিন্তু সড়ক পথে গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। আপনাদেরকে যে নাম্বারটা আমি প্রোভাইড করেছি, সেই নাম্বারে আপনি ফোন করলে আপনাকে হোমস্টে থেকেই গাড়ি কিন্তু প্রোভাইড করা হয়। আচ্ছা, আমাদের রাস্তায় গাড়িটাতে কিছু একটা সমস্যা হয়েছে, সেই গাড়িটা এখন গ্যারেজে একটুখানি সারাই করছে। তার মাঝে এই দোকানটা থেকে আমরা এই কোক কিনে নিয়েছিলাম। তো কোকে আমরা যে ইন্ডিয়ান কারেন্সি দিয়েছিলাম, আমরা পেয়ে গেলাম এখানে ভুটানের কারেন্সি, মানে রিটার্ন দিল আমাদের 10 টাকা। এটা কিন্তু ভুটানের কারেন্সি, আর এটা হচ্ছে ভুটানের রাজা। আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হলো টোটাল জায়গাটা, পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে এই চায়ের চাষ হচ্ছে। আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি, আর এই মুহূর্তে দালসিংপাড়া দিয়ে যাচ্ছি। সামনে একটা ফলক দেখতে পাচ্ছেন আপনি, জয়গাঁও এখান থেকে 7 কিলোমিটার, পারো 48 কিলোমিটার, পাসাকা কিন্তু আরও অনেকটাই, ঠিক আছে। তো একটা এরকম পয়েন্ট রয়েছে সামনে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ডুয়ার্স ট্রিপের প্ল্যান করে থাকেন, মানে আমরা যেরকম চিলাপাতা ফরেস্টে ছিলাম,
তো ওখান থেকে আমরা যেরকমটা এখানে যাচ্ছি, আপনারা যদি মানে করে থাকেন তাহলে কিন্তু যেতে পারেন। যেহেতু মানে ডুয়ার্সের খুব কাছেই ভুটান পড়ে, তাই আপনি এই সীমান্তবর্তী এলাকাতে এই দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড এখানে রয়েছে। তো আমরা ধীরে ধীরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ছেড়ে গভর্নমেন্ট অফ ভুটান সেই দিকেই এগোচ্ছি। আর রাস্তাঘাট কিন্তু চারদিকে জাস্ট অনবদ্য, এতটাই সুন্দর। দুদিকে চা বাগান, দুই পাশেই এরকমটা চা বাগান রয়েছে, আর তার মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা। যদি আপনারা আসার প্ল্যান করছে মানে এই ভুটানের সীমান্তবর্তী এলাকা, তাহলে সেক্ষেত্রে বলে রাখি চিলাপাতা ফরেস্ট বা ডুয়ার্স থেকে আপনি কোনো টোটো বা অটো, মোটামুটি 40 কিলোমিটার ডুয়ার্স থেকে 40 থেকে 45 কিলোমিটার ধরে রাখুন, টোটো অটো এগুলো আপনি পেতে পারেন। আপনাকে দেখাই ভুটানের পাবলিক বাস, এই দেখুন বিপি লেখা রয়েছে। এই অঞ্চলটা হচ্ছে জয়গাঁও মার্কেট, ভুটানের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে কিন্তু অনেকগুলো গাড়িও আমি দেখতে পারলাম, যে গাড়িগুলো সাইড সিন করে চেল্লাবে। এটা হচ্ছে একটা মেন গেট রয়েছে এখানটাতে, এটাই কিন্তু ভুটান এরিয়া শুরু হয়ে যাচ্ছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভুটানের গেট। এই গাড়িগুলো সব এন্ট্রি করছে ভুটানে। দেখতে পাচ্ছেন আইডি চেক হবে, আইডি চেক হয়ে তারপর কিন্তু প্রবেশ করবে এখান থেকে। এটাই কিন্তু সীমান্তবর্তী এলাকা, একদম এখান থেকেই চেক হয়ে প্রবেশ করে মানুষজন। পুরো গেটটায় যে মানে লেখাগুলো রয়েছে ওদের বিভিন্ন ভাষা বা ইতে লেখা রয়েছে, ওপরের দিকে অনেক কিছু। যে ড্রাগন দেখা যাচ্ছে দুই পাশে দুটো, একটা গেট রয়েছে। গেটের ঠিক পাশেই এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, পাঁচিলের মধ্যে ওদের বিভিন্ন মানুষজন মানে তীরধনুক এখানে দেখতে পাচ্ছি, বাঘ দেখতে পাচ্ছি। পুরো কালচারটাকে তুলে ধরা হয়েছে। এই জায়গাটা জয়গাঁও। আপনি গাড়ি করে যদি আসেন ডুয়ার্স থেকে বা অন্য সমস্ত জায়গা থেকে, গাড়ি এইখানটাতে পার্ক করে তারপর কিন্তু এই যে গেটটা, এই গেট থেকেই প্রবেশ করতে হবে। এই ক্রসিংটা থেকে, এই যে আপনাকে গেটটা দেখালাম তার পাশেই এই যে গলিটা রয়েছে, এই গলিটা থেকে প্রবেশ করছে সবাই। মানে আমরা যেরকম হেঁটেই ভিতরে প্রবেশ করব, আপনি চাইলে এই ভুটানের যে সাইট সিং, সেই সাইট সিংও করতে পারেন। এই গলি দিয়ে ঢোকার পরে এই হচ্ছে জায়গা, সশস্ত্র সীমা বল। ভারতীয় যদি নাগরিক হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে। কী কী লাগবে ডকুমেন্ট সব লেখা রয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড অরিজিনাল হলেই আপনি প্রবেশ করতে পারবেন। এই সবুজ জায়গা থেকে ডান দিকে চলে যেতে হবে। আমরা সবাই জানি যে ভিসা ছাড়া কিন্তু ভুটানে প্রবেশ করা যায়, তার জন্য কিন্তু এই বৈধ আইডিটা লাগে। এই কিন্তু ইমিগ্রেশন সেন্টার, এই হলো তোমার ইমিগ্রেশন সেন্টারটা, ঠিক আছে। এই বাইরেটা মানে আমরা প্রবেশ করে গেছি। তাহলে অবশেষে ভিসা না দিয়ে চলে আসলাম ভারতবর্ষ থেকে অন্য আর এক দেশে, ভুটানে। এখান থেকে আপনি যদি চান তাহলে এখান থেকে গাড়ি ভাড়া করে তারপরে বিভিন্ন জায়গায় যেতে পারেন, সাইট সিং করতে পারেন। পেডেস্ট্রিয়ান টার্মিনাল, ওপরে কিন্তু এদের যে ভাষা, ভুটানের যে ভাষা, সেই ভাষায় লেখা রয়েছে এবং এই জায়গাটা খুব সুন্দর করে এভাবে সাজানো গোছানো। ভুটানের রাস্তাঘাট একটুখানি দেখুন আপনারা, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকটাই। হাঁটতে হাঁটতেই খুঁজে পেলাম ভুটানের ডিউটি ফ্রি শপ। এটা প্রবেশের আগেও কিন্তু মানে এই খম্বগুলোতে বেশ সুন্দর সুন্দর ডিজাইন, সে ডিজাইন করা রয়েছে। যে জিনিস আমার কাজের নয়, এই হচ্ছে সেই জিনিস, ঠিক আছে। এইসব এই পানীয় যদি আপনি খেতে চান তাহলে এখানে পাওয়া যাবে। ডিউটি ফ্রি শপের পরে আমরা চলে আসলাম একটা মনেস্ট্রিতে। এই হচ্ছে মনেস্ট্রিটা, যদিও আমি ভিতরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না, বাইরে থেকেই আপনারা দেখুন। এত সুন্দর এই মনেস্ট্রি, বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দর বাইরের অংশটা, হেভি কিন্তু এই জায়গাটা। এটা হচ্ছে পিছনের এরিয়াটা, মানুষজন রেস্ট করছে এবং এই বড় যে জিনিসটা আছে সেটা কিন্তু এখানে ঘোরানো যায়। এই যে দুটো রয়েছে, এরকম একটা রয়েছে যে মানুষজন ঘোরাচ্ছে, বল বিয়ারিং রয়েছে, ঠিক আছে। আর এই পাশেও এরকম একটা রয়েছে, এটা পিছন দিকটা, মনেস্ট্রির ঠিক পিছনের অংশটা। ঘন্টাটা মানুষে বাজাচ্ছে না, এই দেখো এই যে রডটা, এই যে ঘন্টার মধ্যে লাগলো, এইভাবে ঘোরানো হচ্ছে এটাকে। আমিও কিন্তু এই যে জিনিসটা, এটা কিন্তু ঘোরানোতে অংশগ্রহণ করলাম, ঠিক আছে। দেখো এই পুরো ব্যাপারটাকে ধরে তারপর কিন্তু এইভাবে ঘোরাতে হয়। এটা টোটাল মনেস্ট্রিটা এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এইগুলো দেখো মূলও কত বড় বড়, দেখো বাঁধাকপি রয়েছে, ঠিক আছে। ও পাশে দেখো ইয়ে ক্যা মির্চি ইতনা বড়া বড়া। আমি ভেবেছিলাম এটা আপেল, এটা পিচ, ঠিক আছে। বিভিন্ন জিনিস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এখানে। আপনাকে বলে রাখি, এখানে এসে কিন্তু কোনো নোংরা ফেলবেন না রাস্তায়, সঙ্গে সঙ্গে পুলিশে ফাইন করে দেবে। চলে আসলাম ভুটানেরই নামগেললাম। এটা কী নাম আমরা তো বুঝতেই পারছি না, মানে এখানকারই নাম কোনো রকম। এখানকার লোকেরা এটাতে অভ্যস্ত, কিন্তু আমরা তো অভ্যস্ত নয়। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা ব্রিজের ওপরে। ব্রিজটাতেও এই যে বিভিন্ন রকমের যে কলকাগুলো রয়েছে এবং এই ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে নদী। পাহাড় দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, সাথে সাথে এই ধ্বজাগুলো রয়েছে। রাস্তার উপরে এরকম একটি জায়গা যেখানে ওই জিনিসগুলো যেগুলো ঘোরায় ওনারা, সেই জিনিসটা রয়েছে। নদীর এই কলতান শুনতে শুনতে এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখানকারই একটা
তোমার রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে আমরা এটা কি ফ্রাইড রাইস, তাই তো? ফ্রাইড রাইস নিলাম, শুধু চিকেন সমেত ফ্রাইড রাইস। এখানে তো প্রাইসটা কত নিল? 120, অনেকটাই কম। আর মানে কোয়ান্টিটি কিন্তু অনেকটা। আমরা একটা প্লেট নিয়েছি আমরা। দেখো টাইম, দেখো এখানে 4:21 বাজে। ওদের কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 5টা বাজে আর 5 মিনিট বাকি। বাট খাবারের কোয়ালিটি কিন্তু হেভি খেলো। দাও। আমরা ভুটান ঘুরে জাস্ট আমরা আসলাম আবার হোমস্টেতে। আমাদের বেশ খানিকটা লেট হয়ে গেল, এখন খেতে বসবো। সন্ধে প্রায় হয়ে গেছে। একটু আগে আমি ময়ূরের গলা মানে আওয়াজ শুনতে পেয়েছি এখানে। জানি না, আবার অপেক্ষা করছি কখন ডাকবে। আশেপাশেই ময়ূর রয়েছে, শুধু আওয়াজটা শোনো, ব্যাঙের আওয়াজ। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ওদের কমন এরিয়া। আমাদের মানে রুমটা রয়েছে এই সামনে, আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই পাশে আরও একটি রুম রয়েছে। এই যে দোতলায় আরও একটি রুম রয়েছে, আমাদের রুমের ঠিক ওপরে আরও একটি রুম রয়েছে। এটা একটা কমন এরিয়া, এইখানে বসেও আপনারা খেতে পারেন। চারপাশে এই পাশটাতে, আমি এখন অন্ধকার হয়ে গেছে, এই পাশটাতেও কিন্তু ওই জঙ্গলের সমস্ত আওয়াজগুলো শোনা যাচ্ছে। এরকম একটা অ্যাম্বিয়েন্স এই জায়গাটাতে। মাছের সাইজ দেখুন, বেশ বড় সাইজ কিন্তু এখানে মাছ প্রোভাইড করা হয়। আর রান্নাবান্না নিয়ে আমি আর কোনো কথা বলবো না, জাস্ট অসাধারণ অসাধারণ রান্নাবান্না। ডিলাক্স রুমটা আপনাদেরকে দেখাইনি, একটু দেখিয়ে দিই। এই হলো বারান্দাটা, বলা যেতে পারে অনেকটাই জায়গা রয়েছে। এখানে বসে আপনি আপনার ডিনার বা লাঞ্চ সেটা কিন্তু সারতে পারবেন। এরকম একটা বারান্দা, খুব সুন্দর সাজানো গোছানো। আর হ্যাঁ, এটা কিন্তু টোটালটাই ওয়াইফাই রয়েছে, মানে এই মানে টোটাল এই যে হোমস্টে, জঙ্গল বুক হোমস্টে, তাতে সেটা কিন্তু পুরোপুরি ওয়াইফাই কভার্ড। একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। ওই দিকের দুটো রুমের দুটো নাম ছিল, আমি দেখিয়েছিলাম। আর এই দিকের দুটো রুমের দুটো নাম, একটা হচ্ছে বালু আর একটা হচ্ছে মোগলি। প্রত্যেকটা ক্যারেক্টার মানে জঙ্গল বুকের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বাঘের যে মুখটা, এইদিকে একটা মুখ, ওই দিকটা একটা মুখ রয়েছে। এই জায়গাটা কিন্তু অসাধারণ, মানে পুরোপুরি লাইটের সেট আপ থেকে শুরু করে যেরকম সুন্দর। আর ব্যাং ডাকছে রাত্রিবেলাটা, সত্যি ভালো লাগে দেখতে। একদম ঝাঁ তকতকে রুমের ভিতরটা, পুরোটা এরকম উডেন ফিনিশ, হ্যাঁ, যেটার জন্য আরও বেশি ভালো লাগছে। একটা বিগ সাইজ বেড, যেটার মধ্যে 3 জন আরামসে শুতে পারবেন আপনারা। হ্যাঁ, একটা টি টেবিল রয়েছে। এই জায়গাটাতে ওয়ালে সুন্দর করে হরিণের যে ছবি, সে ছবিটা এখানে প্লেস করা। দুটো জানলা, এপাশে একটা জানলা রয়েছে, এপাশে একটা জানলা রয়েছে। আচ্ছা, অবশ্যই সুইচ বোর্ড রয়েছে, আপনি আপনার চার্জ দিতে পারবেন বা যে কোনো জিনিস করতে পারবেন। এখানে রয়েছে মিরর বিগ সাইজ, আর এখানে রয়েছে একটা বিগ সাইজ ওয়ার্ড্রপ, যেটার মধ্যে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়। যদি বলি বাথরুমের কথা, বাথরুমেও কিন্তু এখানে মানে গিজার থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল। এটা কিন্তু এসি রুম একটা, ঠিক আছে, ফ্যানও রয়েছে। ওপরের যে লাইটিং সেট আপটা সেটা কিন্তু অনবদ্য করেছে, মানে দারুণভাবে সাজানো গোছানো টোটাল রুমটা। আপনি চাইলে কিন্তু এই ডিলাক্স রুম সেটাকেও বুকিং করতে পারেন জঙ্গল বুক এই চিলাপাতা হোমস্টেতে এসে। আমাদের আজকের যে মানে স্ন্যাক্স আইটেম সেটা কিন্তু দিয়ে দিয়েছে, চাও দেয়, কিন্তু আমরা এখন চা খাবো না, এইটাই খাবো আপাতত, এই অনিয়ন পকোড়া। গুড মর্নিং ফ্রম চিলাপাতা জঙ্গল বুক ফরেস্ট। তো কালকে রাত্রিবেলা আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম ডিনার করেই। আর আবারও আজকে সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি। আজকেও কিন্তু এরকম বৃষ্টিমগ্ন ওয়েদার। আমাদের মানে এখান থেকে ছাড়ার জন্য গাড়ি, সে গাড়িও কিন্তু চলে এসেছে। এখন প্রায় তোমার ওই 5:30 মতো বাজতে যায় সকাল। তো যাই হোক, আমাদের ট্রেন রয়েছে 6টার সময় ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরতে হবে আমাদের। এই যে 2 দিনের সফর সেটা তোমাদেরকে দেখালাম, এখানে আমরা ছিলাম, সেটা সেই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করলাম। একটা শান্ত নিরিবিলি পরিবেশ, সেই পরিবেশে যদি কাটাতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো। অফ সিজন হোক বা সিজন হোক, চলে আসতে পারো চিলাপাতার এই জঙ্গল বুক রিসর্টে, যেখানে জঙ্গলের একদম পাশেই এই আস্তানা। তবে হ্যাঁ, সিজনে আসলে যে জঙ্গল সাফারি সেটা কিন্তু তুমি দেখতে পারবে, আরও যে মজাটা সেটা কিন্তু নিতে পারবে। যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত করব। আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করব। পরবর্তী পর্বে নতুন আবার কোনো সফর, নতুন আবার কোনো জায়গা, তার সাথে দেখা হচ্ছে আমার সাথে আপনাদের। আমার সাথে এরকমভাবে ঘুরতে গেলে কিন্তু, জুড়ে থাকতে গেলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে, সাথে সাথে সাবস্ক্রাইব বা ফলোটাও করতে হবে, ঠিক আছে? চলুন তাহলে আজকের মতো বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো সফরের সাথে, আবার নতুন সফরের অপেক্ষায় আমি নিজেও থাকবো, আপনারাও থাকবেন।
টাটা, ভালো থাকবেন সবাই।